ইতিহাসের সাক্ষী। 23 বছর আগে সোভিয়েত সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল, সেদেশে প্রবেশ করার ঠিক 9 বছর বাদে। আফগানিস্তান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমান্তে যে মৈত্রী সেতুটি রয়েছে, সৈন্যদের শেষ দলটি যখন সেটি পেরিয়ে যায়, তখন সেখানে উপস্থিত ছিলেন এমন দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতেই আজকের এই পর্ব। The Soviet Union is finally out of Afghanistan. The last of their soldiers crossed the border to end a military adventure the Russians now admit was a mistake. 15 ফেব্রুয়ারি 1989, আফগানিস্তানে সোভিয়েত সেনাদের পদার্পণের ঠিক 9 বছর 50 দিন পরের কথা। তরুণ রাশিয়ানদের একটা প্রজন্মকে সেদেশে পাঠানো হয়েছিল লড়াই করতে। মারা গিয়েছিলেন প্রায় 10 লক্ষ আফগান। কিন্তু মস্কোর নতুন নেতা তাঁর দেশের সেনাদের ফিরে আসার নির্দেশ দিলেন। ঠিক যে পরিণতি এর আগেও আফগানিস্তানে অভিযান চালানো বহু সেনাবাহিনীরই হয়েছিল। 9 years and 15,000 deaths after going into Afghanistan, the last Soviet troops were finally coming home. The withdrawal completed in good order, but the army defeated in the task it had been sent to perform. The pullout a result of Mr. Gorbachev's view of the world, just as the invasion had... লিওনার্ড ব্রেজনেভের অভিযান চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলেন মিখাইল গোরবাচেভ ক্ষমতায় এসে। সৈন্য প্রত্যাহার হল ধাপে ধাপে কয়েক মাস ধরে, শেষ দফাটা ফেব্রুয়ারিতে। শেষ সৈন্যদলের দেশে ফেরাটা দেখার জন্য ক্রেমলিন রুশ ও বিদেশি সাংবাদিকদের পাঠিয়েছিল সীমান্ত শহর টেরমেজে, যাদের মধ্যে ছিলেন তরুণ এক মার্কিন প্রতিবেদক পল হফহাইন্স। Basically, the Soviets were out, but they very much wanted to be seen to be out. That was very important. They weren't leaving. আসলে সোভিয়েত আফগান ছেড়ে চলে আসছিল, কিন্তু তারা দেখাতেও চাইছিল যে তারা চলে আসছে, কারণ দেখানোটাও জরুরি ছিল। শুধু এই জন্য তারা সীমান্তের মৈত্রী সেতুর ওপর বিশাল একটা সামরিক কুচকাওয়াজেরও আয়োজন করে ফেলেছিল। সেই কুচকাওয়াজের একেবারে পেছনে সবার শেষে আফগানিস্তান ছাড়লেন সেখানে এতদিন মোতায়েন থাকা রুশ বাহিনীর কমান্ডার জেনারেল বরিস গ্রোমভ। The commander of the Soviet forces, General Boris Gromov, said he'd be the last man to leave. He walked out without a backward glance at the country where he'd... আফগানিস্তান ছেড়ে চলে আসার সময় জেনারেল গ্রোমভ একবারের জন্য পেছনে ফিরে তাকাননি সেই দেশটার দিকে যেখানে তিনি লড়াই করেছেন আগের 5টা বছর। তাঁর স্বদেশে ফেরার মুহূর্তটা নাটকীয় আর আবেগঘন করে তুলতে কর্তৃপক্ষ তাঁর কিশোর পুত্রকেও নিয়ে এসেছিলেন সীমান্তের সেই শহরে। পল হফহাইন্স বলছিলেন তিনি সেদিন খুব অল্প কয়েকজন রাশিয়ানকেই কাঁদতে দেখেছিলেন, যার একজন হলেন জেনারেল গ্রোমভ। I mean, to describe Boris Gromov as tough would be an understatement. The sort of guy who made a career out of being tough, looking tough, sounding tough. বরিস গ্রোমভকে শক্ত ধাতের মানুষ বললেও কম বলা হয়। কথায় আচরণে শক্ত ধাতের হওয়াটাই তো তার পেশা। কিন্তু সেই মানুষটাকেও যখন আবেগের কাছে বশ হতে দেখেছিলাম, সেটাই কিন্তু আমার সেদিনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি। আবেগটা কিসের ছিল, স্বস্তির নাকি বিষণ্ণতার, তা আমি জানি না, উনিই বলতে পারবেন। তবে মনে হয় স্বস্তিরই, কারণ মাঝের বছরগুলোতে মানুষ ভুলতে বসেছিল আফগানিস্তানের যুদ্ধ কতটা নিষ্ঠুর হয়ে উঠেছিল। সোভিয়েতদের তাদের দেশে থাকাটা আফগানরা কিছুতেই মানতে পারেনি। তারা যে সেনাদের বন্দী করতে পেরেছিল তাদের উপর নৃশংস অত্যাচার চালাত। বহু রুশ সেনারই এরকম করুণ মৃত্যু হয়েছিল, আর পুরো ব্যাপারটা অত্যন্ত নোংরা, তিক্ত হয়ে উঠেছিল। বিশাল সোভিয়েত সেনাবহর যখন উত্তর আফগানিস্তান পেরিয়ে টেমরেজের দিকে আসছিল, আফগান গেরিলা বা মুজাহিদিনরা কিন্তু তখনও তাদের পিছু ছাড়েনি। 30,000 মুজাহিদিন তখনই কাবুল ঘিরে রেখেছে। তখন এ খবর রিপোর্ট করা হয়নি, কিন্তু পল হফহাইন্স বলছিলেন রাশিয়ানরা তখন এরকমই অস্থিতিশীল একটা আফগানিস্তান পেছনে ফেলে আসছিলেন যে চূড়ান্ত সেনা প্রত্যাহারের ঠিক আগের রাতে অনেক রুশ সেনা কর্মকর্তা আফগানিস্তানের দিকে ঘুমোতে পর্যন্ত ভরসা পাননি। Even though they were trying to act like everything was safe and sound in Afghanistan, it really wasn't. They were much more comfortable on their side of the border, so they spent the night there and they crossed back over in the morning. যদিও তারা দেখানোর চেষ্টা করছিলেন আফগানিস্তানের সবকিছু ঠিকঠাক স্বাভাবিকভাবেই আছে, আসলে পরিস্থিতি মোটেও সেরকম ছিল না। তারা রাতে সীমান্তের অন্য পারে সোভিয়েত দিকে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছিলেন। তারপর সকালে চুপচাপ আবার আফগানিস্তানে ফিরে গিয়ে কুচকাওয়াজে যোগ দেন। করতালি, হর্ষোল্লাস, ফুল ছড়ানোর মধ্যে দিয়ে রুশ সেনারা সীমান্ত পেরোল, যেন রাশিয়ার ভিয়েতনামের অবসান হল এরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে।
The soldiers were just unbelievably relieved. And the most shocking thing was just to see how young they were. I mean, these were little kids manning these armed personnel carriers, 18, 19 years old, many of them unshaven. অবিশ্বাস্য রকম স্বস্তির ছোঁয়া ছিল ওই সৈন্যদের চোখে মুখে। আর কি অল্প বয়সী সব বাচ্চা ছেলে ওরা। সেনাবাহিনীর সদস্য সব, মাত্র 18-19 বছর বয়স হয়তো। অনেকের মুখেই না কামানো খোঁচা খোঁচা দাড়ি, সামরিক উর্দিও নোংরা, আর অনাবিল মুক্তির আনন্দ ওদের হাসিতে। সেটা গ্লাসনস্তের সময়। গ্লাসনস্তকে বলা যেতে পারে সাংস্কৃতিক বিপ্লবেরই এক বিচিত্র সোভিয়েত সংস্করণ, যখন প্রত্যেকে মন খুলে নিজের কথা বলবে। যে সেনারা সীমান্ত পেরিয়ে এলো তাদের আমরা ছবি তুললাম। ওরা নিজেরাই থেমে আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলো। অকপটে জানাতে লাগলো তারা কখনো ভাবিনি এই যুদ্ধে জেতা সম্ভব। তারা বুঝতেই পারেনি কেন এতে জড়ানো হলো। আর সবচেয়ে বড় কথা, ওই বাচ্চা ছেলেগুলোর জন্য এখন দেশে ফেরাটাই সবচেয়ে বড় স্বস্তি। তবে সেদিন যারা মৈত্রী সেতু পেরিয়েছিলেন তাদের সবাই অবশ্য স্বস্তিতে ছিলেন না। এমনই একজন আফগান সাংবাদিক বাবরা কাহাসাস, যিনি সোভিয়েত সেনাবহরের সাথে 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সীমান্তে এসেছিলেন। 15 ফেব্রুয়ারি রাতটা তিনি দেশে ফেরা সোভিয়েত সেনাদের সাথে টেরমেজ শহরেই ঘুমিয়েছিলেন। পরদিন ফিরে আসেন আফগানিস্তানে। তাঁর স্পষ্ট মনে আছে ওই রাতের ঘুমটা তিনি উপভোগ করে নিতে চেয়েছিলেন, কারণ তাঁর বিলক্ষণ জানা ছিল মুজাহিদিন যখন মহাশক্তিধর সোভিয়েতকে পর্যন্ত তাড়িয়ে ছেড়েছে, তখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অবধারিত। I personally thought that it might be my last peaceful night. When I return, I might not witness any peace moment like this night. When I was leaving Termez, ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম এটাই বোধহয় আমার শেষ শান্তির ঘুম। দেশে ফিরলে হয়তো আর কোনোদিন এরকম শান্তির একটা রাত আর ফিরে পাবো না। টেরমেজে ছেড়ে যখন চলে আসছি মনে হলো শান্তিকে বিদায় জানিয়ে আসছি। আফগানিস্তানে রুশ উপস্থিতির সময় সেখানে পুরোপুরি শান্তি ছিল এ কথা বলা যাবে না, কিন্তু অন্তত বড় শহরগুলোতে শান্তি ছিল। তখন মেয়েরা স্কুলে যেত, মহিলাদের কাজে যেতে কোনো সমস্যা ছিল না। আমরা প্রায় ইউরোপের মতো একটা আধুনিক সমাজ পেয়েছিলাম। কিন্তু যে আফগানিস্তানে তিনি ফিরে এলেন, বাবরা কাহাসান জানতেন সেখানে ঝুঁকি অনেক বেশি ছিল। everybody knew that the government at that time was not that strong to defend itself from the opposition. তখন সবাই জানত দেশে যে সরকার ক্ষমতায় ছিল বিরোধীদের আক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করার মতো ততটা শক্তিশালী তারা ছিল না। সোভিয়েতরা পেছনে ফেলে গিয়েছিল 1,60,000 সদস্যের এক আফগান সেনাবাহিনী, সঙ্গে জ্বালানি আর ময়দার বিশাল মজুত। তাঁরা যাকে ক্ষমতায় বসিয়েছিল সেই প্রেসিডেন্ট নাজিবুল্লাহর সাহায্যের জন্যই করা হয়েছিল এসব। কিন্তু শেষ রুশ সেনারা আফগানিস্তান ছেড়ে যেতেই কাবুলেও যেন পালাও পালাও রব উঠল। দেশ ছাড়ার জন্য ভিসা পাওয়ার লম্বা লাইন পড়ল, আর বিরোধী মুজাহিদিনরা ঘিরতে লাগল রাজধানী। Kabul remained quiet today. A few more military vehicles were on the streets. More guns were being carried in the markets. Mujahideen letters had warned people to stay inside. Another supply convoy entered the city today on the road coming south from the Soviet border. The second in 3 days. The government has been stockpiling food and fuel, preparing for any guerrilla attempts to block the supply routes. বিপুল সামরিক সহায়তা আর সেই সঙ্গে বিবদমান আফগান গোষ্ঠীগুলোর মধ্যে অন্তর্বিরোধের সুবাদে মস্কোর বসিয়ে যাওয়া সরকার আরও 3 বছর ক্ষমতা আঁকড়ে থাকতে পেরেছিল। আমেরিকা ওদিকে মদত দিয়ে যাচ্ছিল নাজিবুল্লাহর বিরোধীদের। শেষ পর্যন্ত 1992-তে এসে নাজিবুল্লাহকে অপসারিত হতে হল। আফগানিস্তানে গৃহযুদ্ধ কিন্তু তখনই থামল না, চলল সেই 1996 পর্যন্ত, যখন কাবুলে প্রবেশ করল তালেবান।